রাতের শেষ প্রহর। শহরের প্রান্তে যেখানে কংক্রিটের ভিড় হঠাৎই ফুরিয়ে গিয়ে কাঁচামাটির গন্ধ পাওয়া যায়, সেইখানে সাদ্দামের ঘুম ভাঙল। অন্ধকার তখনও ঘন, কেবল দূরের কোনো মসজিদের ফ্যাকাশে আলোয় ঘর আবছাভাবে চেনা যায়। তার বিছানা থেকে বাইরের পুকুরের স্থির জলের প্রতিচ্ছবি চোখে পড়ল। আকাশ সেখানে ডুবে আছে, নক্ষত্রগুলো কাঁপছে। বুকের উপর একটা অকথিত ভার, 4টে ভিন্ন জগতের দায়িত্বের ভার। এই ভার তাকে ঘুমোতে দেয় না, কেবল প্রহর থেকে প্রহরে টেনে নিয়ে যায়। সে চোখ বন্ধ করে শোনার চেষ্টা করল। প্রথম ঘরে ফারহানা। তার নিঃশ্বাস ছিল ঋজু, গভীর, যেন সে এক দুর্ভেদ্য দুর্গের মধ্যে শান্তিতে আছে, বাইরের সব কোলাহলকে তুচ্ছ করে। এই নীরবতা সাদ্দামের কাছে এক চ্যালেঞ্জের মতো লাগত, এক অচেনা শক্তির ঘোষণা। ফারহানা, যার চোখের চাহনি ছিল আগুনের শিখার মতো, যার শরীর ছিল পাতলা ইস্পাতের মতো মজবুত। তার উপস্থিতি কক্ষে সবসময় এক তীক্ষ্ণ উজ্জ্বল আভা সৃষ্টি করত। সাদ্দাম নিঃশব্দে বিছানা ছাড়ল। পায়ের নিচে শীতল মেঝে। এই বাড়ির নকশা সাদ্দামের জীবনের মতো অগোছালো। 2টি ঘর গ্রামের দিকের ভিটে, যেখানে মা রাশেদা থাকেন, আর 2টি ঘর একটু পশ্চিমে, পুরনো বাঁশঝাড়ের ছায়া ঘেরা অংশে। মাটির দেয়াল, কাঠের ফ্রেম। এই কাঠামোটি তার 4 স্ত্রী, ফারহানা, নূরজাহান, সাদিয়া, রাবিয়া, তাদের 4 ভিন্ন ব্যক্তিত্বের নীরব সহাবস্থানকে ধারণ করে আছে। সে প্রথমে গেল ফারহানার ঘরের দিকে। দরজার কাছে দাঁড়িয়ে সে অনুভব করল ফারহানা জেগে আছে। সে কখনোই শব্দ করে জাগত না, কেবল তার শরীরের টান টান ভাবটি বলে দিত যে সে বাইরের পৃথিবীর জন্য প্রস্তুত। ফারহানার ঘরটিতে সব কিছুর মধ্যে একটা পরিপাটি আগ্রাসী ভাব ছিল। বালিশের কুঁচকে থাকা অংশ, কাঁসার থালাটির জায়গায় জায়গায় উজ্জ্বলতা, সবই যেন তার নিজস্ব ব্যক্তিত্বের ছাপ। সাদ্দামের মনে পড়ল গতকাল ফারহানা কিভাবে একদল হকারকে শহরের ফুটপাত থেকে সরিয়ে দিয়েছিল, কেবল তার এক ঝলক সাহস আর তীব্র যুক্তির জোরে। সে কোনো ভয় দেখায়নি, কেবল তার কণ্ঠস্বর আর ভঙ্গিমায় এক জন্মগত অধিকারের দৃঢ়তা ছিল। সাদ্দাম ভেতরে প্রবেশ করল না। এই শক্তির সামনে সে সবসময় নিজেকে কিছুটা অপ্রয়োজনীয় মনে করত, যেমন ঢেউয়ের সামনে দাঁড়িয়ে থাকা স্থির পাথর, যা ঢেউয়ের গতিকে থামাতে পারে না, কেবল সহ্য করে। পা টিপে সে পার হল বাঁশবন ঘেরা ছোট উঠোনটি। শিশির ভেজা ঘাসের স্পর্শে তার পুরনো স্যান্ডেল ভিজে গেল। হালকা কুয়াশা পুকুর পাড়ে জড়ো হয়েছে, যেন রাতের শেষ পোশাক। এবার নূরজাহানের ঘর। নূরজাহান, যার অস্তিত্ব ছিল পুকুরের শান্ত জলের মতো। তার ঘরটিতে সবসময় ভোরের প্রথম আলোর সাথে সাথে হালকা কর্পূরের সুবাস আর বাসি ফুলের গন্ধ মিশে থাকত। নূরজাহান তার বিছানায় বসেছিল, ফজরের আজানের জন্য অপেক্ষা করছিল। সে সাদ্দামকে পেখল, কিন্তু কোনো অভ্যর্থনা জানালো না, যেন তার উপস্থিতি এখানে স্বাভাবিক ও অনিবার্য। নূরজাহান শান্ত ছিল। তার চামড়ায় ছিল গ্রামের মাটির নরম ছোঁয়া। তার প্রতিটি কাজ ছিল সুশৃঙ্খল, প্রতিটি নীরবতা ছিল ধৈর্যের গভীরতা। সাদ্দামের মনে পড়ল একবার ফসলের ক্ষেতে হঠাৎ বন্যা এসেছিল। গ্রামের সবাই যখন হতাশায় চিৎকার করছিল, নূরজাহান নীরবে ভাঙা বাঁধের কাছে গিয়ে মাটি আর খড়কুতো দিয়ে প্রথম বাধাটি তৈরি করেছিল। তার সেই সময়ের মুখচ্ছবিতে কোনো ভয় বা উত্তেজনা ছিল না, ছিল কেবল কাজ শেষ করার শান্ত অবিচল অঙ্গীকার। এই ধৈর্য সাদ্দামকে স্বস্তি দিত, কিন্তু কখনো কখনো তার মনে হতো এই ধৈর্য কি তার প্রতিও প্রযোজ্য? নূরজাহান কি তাকেও পৃথিবীর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে কেবল নীরবে সহ্য করে চলেছে? এই প্রশ্নটি সাদ্দামের ভেতরে সবসময় কাঁটার মতো বিঁধে থাকত। সে নূরজাহানের ঘরের দরজায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। তার শান্ত নিঃশ্বাস আর বাতাসের সম্মিলিত শব্দ শুনল। এখানে কোনো তীব্রতা নেই, শুধু স্থিতি। সে ফিরে চলল পুরনো ভিটের দিকে। পথে তার ভাই তৌফিকের ঘরের পাশ দিয়ে যেতে হলো। তৌফিকের ঘর থেকে ভেসে আসা চাপা গোঙানির মতো শব্দ তাকে থমকে দিল। তৌফিক, যে এই ভার বহন করতে পারেনি, যার মস্তিষ্ক জীবনের এই বহুস্তরীয় চাপকে অস্বীকার করে এক স্বেচ্ছা নির্বাসনে চলে গেছে। সাদ্দাম দীর্ঘশ্বাস ফেলল। এই বোঝা একার,
এর অংশীদার হওয়া যায় না। এবার তার দৃষ্টি গেল রাশেদার ঘরের দিকে। তার মা রাশেদা, যিনি সাদ্দামের এই চতুরঙ্গ জীবনের নীরব সাক্ষী। তার চোখে কেবল উপদেশ নয়, ছিল এক গভীর পুরাতন শূন্যতা। এই বাড়ি, এই পরিবার, এই জীবন সবই রাশেদার একার হাতে গড়া ছিল। সাদ্দামের মনে হতো তার 4 স্ত্রী যেন রাশেদা জীবনের 4 ভিন্ন দিক। সূর্য এখনো ওঠেনি, কিন্তু চারিদিকে একটা হালকা গোলাপি আভা ছড়িয়েছে। কুয়াশা সরে যাচ্ছে ধীরে ধীরে, যেন এক পর্দা উঠে যাচ্ছে মঞ্চ থেকে। এই আলোয় সে গেল সাদিয়ার ঘরে। সাদিয়া শহরের প্রান্তে তাদের ছোট ভাড়া করা ফ্ল্যাটটির প্রতিনিধিত্ব করে। এখন সাদিয়া গ্রামে রাশেদার সঙ্গে থাকতে এসেছে, কিন্তু তার ঘরের সাজসজ্জায়, তার আচরণে শহুরে কাঠিন্য স্পষ্ট। তার ঘরটিতে সব ছিল হিসেব করা, কোনো বাহুল্য নেই। ভোরে সে জেগে উঠত না প্রকৃতির ডাকে, বরং জাগত দিনের কাজের সূচি মনে করে। সাদ্দামের মনে হতো সাদিয়ার মনটা যেন বাজারের হিসেবের খাতা। কোনো অতিরিক্ত আবেগ নেই, প্রতিটি পদক্ষেপ চতুর আর কৌশলী। তার মুখের হাসিটা সবসময় এক মৃদু বক্রতায় পূর্ণ থাকত। সাদিয়াকে দেখলেই সাদ্দামের মনে পড়ত কিভাবে সে সরকারি অফিসের এক জটিল ফর্ম পূরণ করিয়ে দিয়েছিল, যেখানে বড় বড় উকিলরাও হিমশিম খাচ্ছিল। সে ভয় না পেয়ে বরং সিস্টেমের ফাঁকগুলো খুঁজে বের করত। তার বুদ্ধি ছিল ক্ষুরোধার, তার কথা বলার ভঙ্গি ছিল অপ্রতিরোধ্য। যদিও সাদ্দাম এখন কোনো সংলাপ শুনছে না, কিন্তু সেই কণ্ঠস্বর তার মস্তিষ্কে বাঁচতে থাকত। সাদিয়া সবসময় চেষ্টা করত ফারহানা বা নূরজাহানের থেকে আলাদা হতে। সে ছিল এক আধুনিক যন্ত্র, যা আবেগের জটিলতা ছাড়াই কাজ করে যেতে পারে। সাদ্দাম তার ঘরের কোণে রাখা একটি ছোট্ট ক্যাশবাক্সের দিকে তাকিয়ে থাকল, যেন সেই বাক্সটির ভেতরেই সাদিয়ার আসল সত্তা লুকিয়ে আছে। এই চতুরতা সাদ্দামের জন্য রক্ষা কবচ ছিল, কিন্তু এই তীক্ষ্ণতা তাকে ব্যক্তিগতভাবে আহত করত। সে জানে সে সাদিয়ার কৌশলের একটি অংশ মাত্র। সাদ্দাম ফিরে এলো প্রধান উঠোনে, যেখানে তুলসীতলায় রাবিয়ার উপস্থিতি টের পেল। রাবিয়া, যার জীবন ছিল স্নেহ আর দুশ্চিন্তার এক অবিরাম স্রোত। তার কাঁধে সবসময় পরিবারের ভার, বাচ্চাদের রোগশোক, মায়ের পথ্যের তালিকা। সে ঘরের মধ্যে ছিল না, সে ছিল আঙিনায়, তুলসীতলার চারদিকে ঘুরছিল। তার পরনের শাড়ির আঁচল ছিল সবসময় এলোমেলো, তার হাতে লেগে থাকত হলুদ বা হলুদের দাগ। রাবিয়ার চোখ ছিল গভীর, করুণ। তার প্রতিটি কাজ, প্রতিটি স্পর্শ ছিল আবেগপ্রবণ, যেন সে পৃথিবীর প্রতিটি জিনিসকে ছুঁয়ে অনুভব করতে চায়। সাদ্দামের মনে পড়ল একবার তার জ্বর হয়েছিল। ফারহানা দূর থেকে উদ্বিগ্ন দৃষ্টি নিক্ষেপ করেছিল, নূরজাহান নীরবে সেবা করেছিল, সাদিয়া চিকিৎসার জন্য অর্থের হিসেব কষেছিল। কিন্তু রাবিয়া, সে সাদ্দামের কপালে হাত রেখে কেঁদেছিল। তার সেই কান্নার শব্দ ছিল আন্তরিক, বিশুদ্ধ। তার সেই দায়িত্বশীলতা, সেই আবেগ সাদ্দামের ভেতরে এক গভীর ক্ষত তৈরি করত। সে মনে করত রাবিয়া তাকে ভালোবাসে না, সে কেবল তার দায়িত্ব পালন করছে এক ভারী বোঝা হিসেবে। সাদ্দামের মনে হলো রাবিয়ার এই দায়িত্ববোধই তাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে, আবার এই দায়িত্ববোধ থেকেই সে সবচেয়ে বেশি দূরে থাকতে চায়, কারণ এই দায়িত্বের ভার তারও কাঁধে। সূর্য উঠে গেল। শহর এবং গ্রামের সীমানা তখন এক মিশ্র আবহাওয়া ধারণ করেছে। রাস্তার ধারের চা দোকান থেকে প্রথম ধোঁয়ার কুণ্ডলি উঠছে। সাদ্দাম এবার নিজের জন্য প্রস্তুতি নিতে শুরু করলো। তাকে বাজারে যেতে হবে, শহরে যেতে হবে, তার ছোট ব্যবসা সামলাতে হবে। এই 4টি সত্তা, ফারহানা, নূরজাহান, সাদিয়া, রাবিয়া, তাদের প্রয়োজনগুলো তখন বাতাসে ভেসে আসছে। সে আরিফের সঙ্গে দেখা করতে গেল, তার বন্ধু, যে এই সব কিছুর বাইরে দাঁড়িয়ে জীবনটাকে এক কৌতূহলী দৃষ্টিতে দেখে। আরিফ কেবল এক দোকানদার নয়, সে সাদ্দামের নীরব স্বীকারোক্তি শোনার একমাত্র মানুষ। আরিফের দোকানের ভাঙা টুলটিতে বসে সাদ্দাম কেবল বাইরের হকারদের কলরব দেখল। তারা ফল বিক্রি করছে, মাছ বিক্রি করছে। তাদের কণ্ঠস্বর ছিল উচ্চ, আবেগপূর্ণ। এই কোলাহল সাদ্দামের ভেতরের নীরব সংগ্রামকেও আরও বাড়িয়ে তুলল। সকালের দিকে ফারহানার ঘর থেকে আসা তীব্র সুগন্ধি তেলের গন্ধ সাদ্দামের নাকে এলো। ফারহানা প্রস্তুতি নিচ্ছে। তার প্রস্তুতির মধ্যে এক ধরনের অহংবোধ ছিল। সে নিজেকে শহরের উপযুক্ত করে তোলে, যেখানে সে নিজেকে অন্যদের থেকে আলাদা করে রাখতে চায়। সাদ্দাম দেখল ফারহানা বের হচ্ছে। তার শাড়ির ভাঁজ ছিল নিখুঁত, তার চুলের বাঁধন ছিল সুশৃঙ্খল। সে কোনো দিকে না তাকিয়ে সোজা শহরের দিকে হেঁটে গেল, যেন সে এক অনিবার্য গন্তব্যের দিকে চলেছে। এরপর নূরজাহান। সে গ্রামের পুকুর ঘাটে গেল, তার হাতে ছিল কাপড়ের গাঁট। সে নীরবে ডুব দিল, জল ছিটিয়ে শব্দ করল না।
তার চারপাশে ভিড় করা হাঁসেরা তাকে ভয় পেল না। নূরজাহানের শরীর থেকে আসা জল আর ভেজা মাটির গন্ধ সাদ্দাম দূর থেকে অনুভব করল। সে যেন পৃথিবীর সঙ্গে এক অবিচ্ছিন্ন যোগসূত্র তৈরি করে। তার জীবনের সরলতা, তার নির্ভরতা সাদ্দামের জটিল মনকে এক মুহূর্তের জন্য শান্তি দিলেও সে জানত এই শান্তি কেবল ক্ষণিকের। শহরের দিকে সাদ্দামের হাঁটা শুরু হলো। রাস্তার ভিড়, রিকশার ঘণ্টার শব্দ, গরম বাতাসের চাপ, ফুটপাতে হকাররা তাদের জিনিসপত্র সাজাচ্ছে। এখানে সাদিয়ার প্রভাব স্পষ্ট। সাদ্দাম যখন তাদের ভাড়া করা ফ্ল্যাটটির কাছাকাছি পৌঁছালো, তখন সে দেখল সাদিয়া বারান্দায় দাঁড়িয়ে নিচে তাকিয়ে আছে। সে বাজারের ভিড়ের মধ্যে কিছু একটা পর্যবেক্ষণ করছে। তার দৃষ্টি ছিল স্থির, বিশ্লেষণাত্মক। সাদ্দাম বুঝতে পারল সাদিয়া হয়তো নতুন কোনো বিনিয়োগের সুযোগ খুঁজছে কিংবা কোনো দরদামের কৌশল রপ্ত করছে। সাদিয়া তাকে দেখল, কিন্তু সেই দৃষ্টিতে কোনো উষ্ণতা ছিল না, ছিল কেবল স্বীকৃতি। দিনের শেষে সাদ্দাম ক্লান্ত শরীরে গ্রামে ফিরল। আকাশ তখন লালচে কমলা রঙে ভরা, বাতাসে ভেসে আসছে বৃষ্টির আগমনী গন্ধ। সাদ্দাম তার মায়ের ঘরে গেল। রাশেদা তখন জানালার ধারে বসে বাইরে দেখছিলেন। তার চোখে দূর দিগন্তের দিকে তাকানো এক বিষণ্ণতা। রাতের খাবার প্রস্তুত। এই সময়টাই সাদ্দামের জন্য সবচেয়ে কঠিন। 4 জন স্ত্রী, 4 ভিন্ন রান্না, 4 ভিন্ন মেজাজ। ফারহানার রান্না ছিল সুস্বাদু, কিন্তু কিছুটা অতিরিক্ত মশলাযুক্ত, যেন সে তার স্বাদের মাধ্যমে নিজের অস্তিত্ব জানান দিতে চায়। নূরজাহানের খাবার ছিল সরল, মাটির গন্ধ মাখা, যেন তার নিজস্ব প্রকৃতির প্রতীক। সাদিয়ার খাবার ছিল স্বাস্থ্যসম্মত, পরিমিত, যেন সে ক্যালোরির হিসেব করে রান্না করেছে। আর রামিয়ার রান্না ছিল আবেগপ্রবণ, কখনো অতিরিক্ত নুন, কখনো অতিরিক্ত ঝাল, যেন তার ভেতরের দুশ্চিন্তা খাবারেও ছড়িয়ে পড়ে। সেই রাতে বৃষ্টি নামল, ভারী বর্ষণ। ঝিরঝির শব্দ নয়, বরং টিনের চালে ড্রামের মতো তীব্র শব্দ। এই শব্দ সাদ্দামের ভেতরের গোলযোগকে তীব্র করে তুলল। সে তার ঘরে একা বসে রইল। বৃষ্টির এই আবহাওয়ার মধ্যে সাদ্দামের মনে এক গভীর অভ্যন্তরীণ সংঘর্ষ শুরু হলো। সে নিজেকে প্রশ্ন করল, সে কি এই 4 জন নারীর জন্য যথেষ্ট? সে কি কেবল একজন সরবরাহকারী, নাকি তাদের জীবনের কেন্দ্রবিন্দু? সে প্রথম ফারহানার অস্তিত্ব অনুভব করল। তার মনে হলো ফারহানা তার জীবনে এক অপ্রত্যাশিত ঝড়ের মতো এসেছিল। তার সাহস, তার স্বাধীনতা সাদ্দামের পৈতৃক ধারণাকে চ্যালেঞ্জ করেছিল। সাদ্দাম ফারহানার দিকে যত তাকাতো, তত সে তার ভেতরের নিরাপত্তাহীনতাকে অনুভব করত। সে জানত ফারহানা তার থেকে কিছু চায় না, কেবল তার নিজস্ব পরিসর চায়। এই চাওয়াটাই সাদ্দামের মনকে সবচেয়ে বেশি ব্যথিত করত। এরপর এলো নূরজাহান, তার শান্ত, ধৈর্যশীল মুখচ্ছবি। সাদ্দামের মনে পড়ল একবার সে খুব রাগের বশে নূরজাহানকে কঠিন কথা বলেছিল। নূরজাহান কোনো উত্তর দেয়নি, কেবল নীরবে কাজ করে গিয়েছিল। তার সেই নীরবতা ছিল এক গভীরতম অভিযোগ, যা সাদ্দামের আত্মার গভীরে গেঁথে গিয়েছিল। নূরজাহান তাকে শেখালো যে জীবন কেবল শক্তি দিয়ে জেতা যায় না, একে ধৈর্য দিয়ে অতিক্রম করতে হয়। কিন্তু এই শিক্ষায় কোনো আনন্দ ছিল না, ছিল এক অপরিহার্য কর্তব্যবোধ। তারপরে সাদিয়া, তার চতুরতা, তার তীক্ষ্ণতা। সাদ্দাম মনে করল সাদিয়া তার জীবনের অর্থনৈতিক মেরুদণ্ড। সে যদি না থাকত, তবে এই বিশাল পরিবার হয়তো টিকে থাকতে পারত না। সাদিয়া তাকে শিখিয়েছিল যে আবেগ ও ভালোবাসা সংসারের ভিত্তি হতে পারে না, বরং প্রয়োজন এক কঠোর বাস্তবতা, এক কৌশলগত চিন্তাধারা। কিন্তু সাদিয়ার এই বুদ্ধিদীপ্ত উপস্থিতি সাদ্দামকে সবসময় একটা দূরত্বে রাখত। সে যেন এক ব্যবসায়িক চুক্তির মধ্যে আবদ্ধ ছিল। সবশেষে রাবিয়া, তার আবেগ, তার নিঃস্বার্থ দায়িত্ব। সাদ্দাম অনুভব করল রাবিয়া তাকে ভালোবাসে না, সে কেবল তার উপর নির্ভরশীল। তার প্রতিটি চোখের জল, প্রতিটি দীর্ঘশ্বাস সাদ্দামের কাঁধে চাপিয়ে দেওয়া এক অদৃশ্য ভার। কিন্তু এই ভার ছাড়া সাদ্দামের অস্তিত্ব ছিল অপূর্ণ। রাবিয়া তাকে শেখালো মানবিকতার গভীরতম অর্থ, যা কেবল ত্যাগ আর দায়িত্ববোধের মাধ্যমে প্রকাশিত হয়। রাতের গভীরতা বাড়ল। বৃষ্টি থামেনি, বরং আরও জোরে নামছে।
সাদ্দাম উঠে দাঁড়ালো। সে অনুভব করল সে তার চারপাশের সবকিছুর সঙ্গে এক নীরব যোগসূত্র তৈরি করেছে। ফারহানার সাহস, নূরজাহানের শান্তি, সাদিয়ার চতুলতা আর রাবিয়ার আবেগ, এই চারটে স্তম্ভ সাদ্দামের জীবনের কাঠামো। সে ঘর থেকে বেরোলো, বৃষ্টিতে ভিজতে শুরু করল। তার মাথার ওপর টিনের চালা, কিন্তু তার শরীর ভিজে গেল। সে পুকুর পাড়ের দিকে হেঁটে গেল। মৃদু কুয়াশা তখনও লেগে আছে। সে দেখল নূরজাহানের ঘরের জানালা দিয়ে হালকা আলো আসছে। নূরজাহান জেগে আছে। এরপর সে দেখল রাবিয়ার ঘরে তখনও আলো জ্বলছে। রাবিয়া নিশ্চয়ই বাচ্চাদের দেখাশোনা করছে, মায়ের জন্য ওষুধ তৈরি করছে। দূরে শহরের দিকে সাদিয়ার ফ্ল্যাটটি এই বৃষ্টির মধ্যে নিস্তব্ধ। সাদিয়া হয়তো আগামীকালের বাজারের সূচি নিয়ে ভাবছে। আর ফারহানা, তার ঘরের বন্ধ দরজায় এক দৃঢ়তা। সে যেন এই বৃষ্টির শব্দকে উপেক্ষা করে এক নতুন দিনের স্বপ্ন দেখছে। সাদ্দাম পুকুর পাড়ে বসে পড়ল। শীতল মাটি তার শরীরকে শান্ত করল। সে চোখ বন্ধ করল। সে আর কোনো সংঘর্ষ অনুভব করল না। তার 4 স্ত্রী, তারা আর 4 জন নারী নয়, তারা সাদ্দামের জীবনের 4 ঋতু, 4 রং। ফারহানার উষ্ণতা ছাড়া তার গ্রীষ্ম অসম্পূর্ণ। নূরজাহানের শীতলতা ছাড়া তার বর্ষা অচল। সাদিয়ার তীক্ষ্ণতা ছাড়া তার শীতের কঠোরতা অসম্ভব। আর রাবিয়ার আবেগ ছাড়া তার বসন্ত অর্থহীন। পরদিন সকালে রোদ উঠল। আকাশ পরিষ্কার, ভেজা মাটির তীব্র গন্ধ। সাদ্দাম তার ঘরে ফিরে এলো। সে দেখল ফারহানা তার জন্য 1 কাপ চা তৈরি করেছে। সে কোনো কথা বলল না, কেবল নীরবে কাপটি সাদ্দামের দিকে এগিয়ে দিল। এই নীরবতা ছিল ফারহানার ভালোবাসা প্রকাশের নিজস্ব ধরন, এক বিরল আত্মসমর্পণ। সাদ্দাম চা পান করল, বাইরে বেরোল। সে দেখল নূরজাহান পুকুর পাড়ে ফুল তুলছে, তার চোখে এক শান্ত আনন্দ। সাদিয়া একটি পুরনো দলিল খুঁটিয়ে দেখছে, তার মুখে এক মৃদু হাসির রেখা। সে হয়তো কোনো ছোট ভিক্টরি অর্জন করেছে। আর রাবিয়া, সে তার মায়ের পাশে বসে নীরবে তার হাত ধরে আছে, তার চোখে এক গভীর শান্তি। সাদ্দাম হেঁটে গেল নদীর ধারের খোলা মাঠের দিকে। তার বন্ধু আরিফকে দেখতে পেল। আরিফ তাকে দূর থেকে ইশারা করল। সাদ্দাম তার দিকে এগিয়ে গেল। সাদ্দামের জীবনে আর কোনো দ্বন্দ্ব ছিল না, কেবল এক বিশাল গভীর প্রবাহ। সে এক মহানদী, যার চারদিকে 4টে ভিন্ন স্রোত মিশে গেছে, প্রত্যেকে তার নিজস্ব পথে, কিন্তু গন্তব্য এক, সমুদ্র। সেদিনের আলো ছিল মৃদু, বাতাস ছিল শান্ত। সাদ্দামের মুখচ্ছবিতে কোনো হাসি ছিল না, ছিল কেবল এক গভীর সন্তুষ্ট নীরবতা। এটি ছিল তার চতুরঙ্গ জীবন, এক নীরব, আবেগপূর্ণ, বাস্তবসম্মত দৃশ্য, যা কোনো সংলাপ ছাড়াই জীবনের গভীরতম সত্যকে ফুটিয়ে তুলছিল। এটি ছিল মানবিক সম্পর্কের এক বিশাল ক্যানভাস, যেখানে প্রত্যেকটি রঙই একে অপরের পরিপূরক, যা জীবনকে এক নিরবচ্ছিন্ন সিনেম্যাটিক প্রবাহ দিয়েছিল। সাদ্দাম তার 4টি জীবনের ভার অনুভব করল। এই ভার এখন আর বোঝা নয়, বরং তার অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। এক নীরব ব্যক্তিগত তৃপ্তি তার আত্মাকে পূর্ণ করল। এটি কেবল 4 জন নারী নয়, বরং জীবনের সম্পূর্ণতা।